আপনি এসব কি বলছেন? মাথা কি খারাপ হয়ে গেছে নাকি পেট গরম হয়েছে? শাট আপ। কি শাট আপ বলছেন? শাট আপের অর্থ আমি জানি, কিন্তু আমি এখন চুপ করব না। আমি এখন চুপ করার মুডে নেই। আপনি জবাব দিন আগে। আপনি আমার বসায় না নিয়ে গিয়ে কোথায় নিয়ে এসেছেন? কথাগুলো বলে নূর কিছুক্ষণ থামে, তারপর মাথাটা ৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে চোখগুলো আরও ডাগর ডাগর করে নিবরাসকে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনি আবার স্মাগলার টাগলার নন তো? আপনি কি আমাকে পাচার করে দিতে চাচ্ছেন? হায় হায়, অবশেষে আমি একটা স্মাগলারের হাতে পড়লাম। না জানি এখন আমার কি হবে। কোন দেশ থেকে কোন দেশে পাচার করবে আমায় কে জানে। আপনাকে তো আমি ভালো মানুষ ভেবেছিলাম, শেষে কি না আপনি আমার সাথে এমন করলেন। ধমকে ওঠে নিবরাস, ডান হাত দিয়ে নূরের মুখ চেপে ধরে, তবে এমনভাবে ধরে যাতে তার সানফ্লাওয়ার ব্যথা না পায়। অতপর সে ভারী কণ্ঠে বলে, চুপ করবে তুমি? কি সব বকবক করছো? চোখ মেলে চারপাশে দেখো কোথায় এসেছি। না দেখেই এত কথা পেঁচাচ্ছ কেন তুমি? আকস্মাৎ নিবরাস নূরকে এমন শক্ত করে চেপে ধরায় নূরের চোখ আরো বড় হয়ে যায়। সে কিছু বলতে পারছে না, শুধু মুখ দিয়ে উ উ শব্দ বের করছে আর মাথা নাড়ছে। নিবরাস নূরের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি হয়েছে? নিবরাসের এমন কথায় নূর নিজের ২ হাত দিয়ে নিবরাসের হাত খামচে ধরে, শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে নিবরাসের হাত সরাতে চায়, কিন্তু পারে না। নিবরাস এতক্ষণে বুঝতে পেরেছে নূর কি করতে চাইছে। সে হাত দিয়ে নূরের মুখ চেপে ধরায় হয়তো নূর কথা বলতে পারছে না। নিবরাস নিজের হাতটা সরাতে যেও সরায় না। একটা কথা মনে পড়েছে তার। সে নূরের দিকে তাকিয়ে মোহনীয় কণ্ঠে বলে ওঠে, তুমি সত্যিই কি আমাকে ভালো মানুষ ভেবেছিলে? তাহলে বলতেই হচ্ছে যে তুমি ভুল ভেবেছ। আমি মোটেও কোনো ভালো মানুষ নই, বরং খুব খারাপ মানুষ। নূর এবার ধাক্কা দিয়ে এবার নিবরাসের হাত সরিয়ে দিল। অবশ্য সে পারত না যদি না নিবরাস নিজে তার হাত আলগা করত। নূর কয়েকবার জোরে জোরে শ্বাস নিয়ে নিবরাসের দিকে তাকায়। নিবরাস ভাবলেশহীন সামনের দিকে তাকানো, যেন কিছুই হয়নি। তার এমন ভাবলেশহীন আচরণ নূরের মোটেও পছন্দ হলো না। সে তড়িৎ বলল, আপনি ভালো হন কিংবা খারাপ তাতে আমার কি? আপনি এখন কোথায় আসেছেন আমি জানি না, তবে এই মুহূর্তে আমাকে বাসায় দিয়ে আসুন। আমি আগেও বলেছি আমি তোমার ড্রাইভার নই যে তোমার কথা শুনে চলবো। তো আমাকে এনেছেন কেন? নূরের জিজ্ঞাসু দৃষ্টি। নিবরাস কি সহজে এই দৃষ্টিকে অবজ্ঞা করে বলল, তুমি এসেছো কেন? নূরের এখন নিজের মাথায় একটা বাড়ি দিতে ইচ্ছে করল। কেন সে এসেছে নিবরাসের সাথে? এর থেকে তো ভালো ছিল সীমান্তের সাথে এক রিকশায় চলে যেত, অন্তত কোচিংটা মিস হতো না। নূরের ভাবনার মাঝে কখন নিবরাস গাড়ি থেকে নেমে নূরের জন্য দরজা খুলে রেখেছে তা বলতে পারবে না নূর। নিবরাসের ডাকে তার হুঁশ ফিরে। নিবরাস অকপটে বলে, গাড়ি থেমে নামো। নূর বিনা বাক্যে গাড়ি থেকে নেমে আসে। সে নেমে নিবরাসের পাশে দাঁড়াতেই নিবরাস গাড়ির দরজাটা লাগায়। অতপর নূরের দিকে তাকিয়ে আলতো হেসে বলে, আই লাইক ইট। এভাবে কথা শুনে চলবে। যারা আমার কথা এভাবে শোনে তাদের আমার খুব ভালো লাগে। এখন চলো। নূর চমটাইত তবে নরম কণ্ঠে শুধায়, প্লিজ বলুন না কোথায় যাচ্ছি আমরা? এবার নিবরাস নূরের দিকে তাকায়। মেয়েটার চোখে মুখে ভয়। আচ্ছা, তার সানফ্লাওয়ার কি তাকে ভয় পাচ্ছে? হয়তো, কিন্তু সানফ্লাওয়ারকে যে ভয় পেলে চলবে না। সানফ্লাওয়ারের জন্ম হয়েছে তাকে ভালোবাসার জন্য, ভয় পাওয়ার জন্য নয়। নিবরাস এবার একটু নরম হয় নূরের সাথে। আলতো কণ্ঠে বলে ওঠে, সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওটাই যাচ্ছি। নূর ভ্রু কুঁচকে তাকায় নিবরাসের দিকে। সে বুঝতে পারছে না নিবরাস কি আসলেই সত্যি বলছে নাকি মিথ্যা বলছে। অবশ্য মিথ্যা বলেও বা লাভ কি? তাই সে নিবরাসের কথাটাকে সত্যি ধরে নিল। অতপর নিবরাসকে জিজ্ঞেস করল, আপনি তো একাও আসতে পারতেন, কিন্তু আমাকে কেন নিয়ে আসলেন আপনার সাথে? কাল রাতে খাবার খেয়েছিলাম, এরপর আর কিছুই খাইনি। সকাল সকাল গ্রসারি কিনতে বের হয়েছিলাম, কিন্তু কি কি কিনবো ভেবে পেলাম না। আর খাওয়া হয়নি তখন। তারপর তোমার সাথে দেখা, আর এখন এইখানে। তারপর তো তুমি জানোই এখন খুব খিদে পেয়েছে আমার, সত্যি। তবে তুমি যদি এখনই বাসায় যেতে চাও তাহলে চলো আগে তোমায় দিয়ে আসি, তারপর আমি খাবার খেতে আসবো আবার। শেষের কথাগুলো নিবরাস এত কোমল আর মায়াময় কণ্ঠে বলে যে নূরের খুব মায়া হয় তার ওপর। এক মুহূর্তের জন্য সে নিবরাসের জন্য কষ্ট অনুভব করে। মনে মনে বলে, আহারে, উনি বোধহয় সত্যিই খুব ক্ষুধার্ত। ওনার সাথে এভাবে কথা বলা আমার মোটেও উচিত হয়নি। উনি তো সাহায্যই করছিল আমাকে, আর আমি উল্টা ভুল বুঝেছি। ছি ছি, এটা কি করলাম আমি? নূরের ভাবনার মাঝে নিবরাস হতাশ কণ্ঠে বলে,
ঠিক আছে, আর ভাবতে হবে না তোমাকে। চলো বাসায় দিয়ে আসি। আকাশের অবস্থাও তেমন একটা ভালো না, কে জানে আমি পরে আর আসতে পারি কিনা, এখনো গ্রসারি কেনা বাকি। নূরের যে কি খারাপ লাগলো নিব্রাসের এমন কথায়। সে নিব্রাসের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আমি এখন বাসায় যাব না। তাহলে কোথায় যাবে? আপনার সাথে রেস্টুরেন্টে খেয়ে দিয়ে গ্রসারি শপিং করে তারপর বাসায় যাব। নূরের এমন কথায় নিব্রাস মনে মনে বেশ খুশি হলো, তবে বাহিরে তা প্রকাশ করল না। সে নূরের দিকে তাকিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে বলে, তুমি শিওর? অবশ্যই, তবে আপনি বেশি খুশি হয়ে যাবেন না। মনে করতে পারেন এটা আপনার থ্যাঙ্কস গিফট। কেন? নূর বেখায়ালি উত্তর দেয়, সীমান্তের কাছ থেকে আমায় এখানে এত সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য। ওর সান্নিধ্য আমার ভালো লাগে না। নূরের ধ্যান ভাঙে। আনমনে সে কি বলে ফেলেছে নিব্রাসকে কিছু বুঝতে পারল না। সে নিব্রাসের কাছ থেকে কথা কাটানোর জন্য সামনের দিকে হাঁটা দিল। বলল, আপনি গাড়ি লক করে আসুন, আমি সামনেই আছি। নূর সামনে এগিয়ে যায়। নিব্রাস গাড়ি লক করতে করতে বিড়বিড়িয়ে বলে, তুমি অন্য কারো সান্নিধ্যে যেতে পারো না নূর, কখনোই না। তোমার সান্নিধ্যের অভাবে আমার হৃদয় এক বিষাদ গহ্বরে পতিত হয়েছে, যা শুষ্ক মরুভূমির ধূলিকণায় ঘেরা। এই তপ্ত ছন্ন ছাড়া জীবন থেকে কেবল তুমিই আমায় বের করে আনতে পারবে, আমার সানফ্লাওয়ার, শুধু মাত্র তোমার ভালোবাসা দিয়ে। একান্তই তোমার ভালোবাসা। প্রথম কথা, একটা রেস্টুরেন্টের চতুর্থ তলায় বসে আছে নিব্রাস আর নূর। এই রেস্টুরেন্টে আর কখনো আসা হয়নি নূরের। বলা চলে এটার হদিস সে জানত না। জানলে কি কখনো না এসে থাকতো? বন্ধু সমাজের সাথে মিলে একদিন হলেও চলে আসতো। নূর চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক দেখতে ব্যস্ত। রেস্টুরেন্টে মানুষ একদম কম, বলা চলে গুটি কয়েক কাপল বসে আছে কয়েকটি টেবিলে। নূর সেদিকে বিশেষ একটা নজর দিল না। সে এখনো বাহিরের ভিউ দেখতে ব্যস্ত। মেঘলা আকাশ কত সুন্দর, পুরো শহরটাকে মেঘ ঘেরাও করে রেখেছে, আর উপহার দিচ্ছে রিমিঝিমি বৃষ্টি। নূর যখন বাইরের প্রকৃতি দেখতে ব্যস্ত, আর তখনই নিব্রাস ব্যস্ত নূর দেখতে। কিন্তু যখনই নূর নিব্রাসের দিকে তাকাচ্ছে, তখনই নিব্রাস অন্যদিকে নজর ঘোরাচ্ছে, যেন সে নূরকে একবারের জন্য দেখছে না। এভাবে কিছুটা সময় যায়। খাবার আসতে দেরি হচ্ছে দেখে নূর নিব্রাসকে বলে, কি ঘোড়ার ডিমের রেস্টুরেন্টে নিয়ে এলেন? এটার সার্ভিস অনেক লেট। তুমি কি বাসি খাবার খেতে চাও নাকি? নিব্রাসের শান্ত উত্তর, মানে হলো তারা অর্ডার নেওয়ার পর খাবার তৈরি করে তারপর সার্ভ করে, তাই একটু দেরি হয়। নিব্রাসের কথায় নূর মুখ ভেঁচায়, মনে মনে বলে, এমনভাবে বলছে মনে হয় যেন রেস্টুরেন্টে নিয়ে পিএইচডি করে রাখছে। নূর যখনই নিব্রাসকে মুখে কিছু বলতে যাবে, তখনই রেস্টুরেন্টের মালিক এসে হাজির। উনার সাথে আছে কয়েকজন ওয়েটার, যাদের হাতে জল করছে নূরদের অর্ডারকৃত কয়েক পদের লোভনীয় খাবার। তিনি ওয়েটারগুলোকে টেবিলের ওপর খাবার রাখার নির্দেশনা দিলে তারা ওনার কথা মতো টেবিলের ওপর খাবারগুলো রেখে চলে যায়। কিন্তু তিনি গেলেন না। তিনি কিছুক্ষণ আমতা করে নিব্রাসের দিকে তাকিয়ে বললেন, স্যার, আপনি কি নিব্রাস আহমেদ খান? নিব্রাস চোখ তুলে তাকায় রেস্টুরেন্টের মালিকের দিকে। গাঢ় গম্ভীর গলায় বলল, ইয়েস আই অ্যাম। রেস্টুরেন্টের মালিকের কি হলো জানা নেই, তবে তিনি উচ্ছ্বাসিত কণ্ঠে বললেন, স্যার, আমি আপনার ব্যাপারে পত্রিকায় পড়েছিলাম। এই নিয়ে ক্রমাগত 3 বার আপনি আপনাদের কোম্পানিকে টপে নিয়ে এসেছেন, এমনকি টপ বিজনেসম্যানের ট্যাগও ছিনিয়ে নিয়েছেন। নূর অবাক হয়ে তাকিয়ে আছে নিব্রাসের দিকে। চোখগুলো বড় হয়ে আছে, যেন এক্ষুনি ঠুস করে খুলে যাবে। তার মনে হলো আকাশ থেকে একটা তাল এসে তার মাথায় পড়েছে। কি অদ্ভুত, ভাবতেই অবাক লাগছে নিব্রাস এত বড় মাপের কেউ, আর সে কি না নিব্রাসের সাথে এতক্ষণ যাবৎ এই উল্টাপাল্টা ব্যবহারগুলো করেছে। হাউ ফানি। অবশ্য নিব্রাসের পোশাক পরিচ্ছদ, গাড়ি চলাচল ভঙ্গি, এগুলো দেখে বোঝা উচিত ছিল তার। নূর এখনো তাকিয়ে। নিব্রাস কোনো প্রতিক্রিয়া দেখালো না রেস্টুরেন্টের মালিকের কথায়। তিনি আবার বললেন, স্যার, আমাদের যদি একটা হেল্প করতেন। পেন। নিব্রাসের কণ্ঠ গম্ভীর। রেস্টুরেন্টের মালিকটা হাতরে নিজের ব্লেজারের পকেটে কলম খুঁজল, কিন্তু পেল না। নূর তড়িৎ ভরি করে নিজের ব্যাগ থেকে একটা কলম বের করে দিল নিব্রাসের হাতে। নিব্রাস তড়িৎ টিস্যু পেপারে একটা নাম্বার লিখে মালিকের হাতে ধরিয়ে দিল। বলল, এটা আমার পিএর নাম্বার। আপাতত আমি ছুটিতে আছি, আপনি ওর সাথে যোগাযোগ করতে পারেন, আমি ওকে বলে দিব। রেস্টুরেন্টের মালিক খুশির হাসি হাসল, তারপর নিব্রাসের দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস স্যার, আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো, আমার কোনো ভাষা নেই। বাই দ্য ওয়ে, এনজয় ইয়োর লাঞ্চ স্যার, অ্যান্ড
রেস্টুরেন্টের মালিকটি আটকালো। নূরকে সে কি বলে সম্বোধন করবে ভেবে পেল না। তার থেকে বয়সে প্রচুর ছোট মেয়েটি। সে আমতা আমতা করল কিছুক্ষণ। ম্যাডাম, নিবরাসের ভারী কণ্ঠস্বর। নূর চমকালো। অবাক নয়নে নিবরাসের দিকে দৃষ্টিপাত করল। তবে নিবরাস যেন নির্বিকার, ভাবলেশীন। সে এই মুহূর্তে স্টেক কাটায় ব্যস্ত। তাকে দেখে মনে হলো যেন এটা কাট করা এখন এই দুনিয়ার সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ। রেস্টুরেন্টের মালিকটা একটু কাশি দিয়ে সামান্য মলা পরিষ্কার করল, তারপর সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, এনজয় ইয়োর লাঞ্চ স্যার অ্যান্ড ম্যাডাম, প্লিজ। কথাটা বলে তিনি চলে গেলেন। নূর এখনও নির্বাক, বিস্মিত দৃষ্টিতে নিবরাসের দিকে তাকিয়ে আছে। তার মনে এখন হাজারো প্রশ্ন উকি দিচ্ছে, কিন্তু কোনটি প্রথমে উচ্চারণ করবে তা বুঝতে পারছে না। এর মধ্যে নিবরাস তার সামনে কাট করা স্টিকের প্লেটটা এগিয়ে দিল, ইশারা দিল জলদি খাবার জন্য। নূর সেখানেই থমকে গেল, আর কোনো প্রশ্ন করল না নিবরাসকে। নির্দ্বিধায় খাওয়া শুরু করল। নিবরাসও এক ঝলক তার সানফ্লাওয়ারের খাওয়া দেখল, তারপর নিজেও আপন মনে খাওয়া শুরু করল। নিবরাস প্রথম বাইট নিয়ে কিছুক্ষণ থামল। তার নূরের খুশি খুশি মনটা এক মুহূর্তে বিষিয়ে গেল বারান্দায় এসে। এই কি হাল হয়ে আছে বারান্দার! সকালেই তো সবগুলো গাছে পানি দিয়ে গিয়েছিল, তখনও তো সব ঠিকঠাক ছিল, কিন্তু এখন বেশিরভাগ টব ফাঁকা পড়ে আছে। নূরের প্রায় সবগুলো টবে ক্র্যাকটাস আর কিছু কাটা মুকুটের প্রজাতি ছিল। বারান্দা সাজানোর জন্য এই গাছগুলো একদম পারফেক্ট মনে হয় তার কাছে, তাই সে এই ধরনের গাছগুলোই বেশি লাগিয়েছিল। এখন বারান্দার কেবল 3টে গাছ পড়ে আছে, এরুকা প্ল্যান্ট, জেজে প্ল্যান্ট আর স্ন্যাক ট্রি। এইটুকু সময়ে কি এমন হলো যে গাছগুলো উধাও হয়ে গেল? কেই বা করবে এমন? এই 5 তলায় উঠে কাঠ ঠেকা পড়েছে এই কাঁটাযুক্ত গাছ নিয়ে যাওয়ার? নূর বারান্দায় দাঁড়িয়ে একবার নিবরাসের বারান্দার দিকে তাকালো। ভ্রু কুচকে মনে মনে কিছু একটা ভেবে আবার নাক সিটকালো। সেদিকে তাকিয়েই নূর তাচ্ছিল্য কণ্ঠে বিড়বিড় করে বলল, না, উনি যে মানুষ জীবনেও এই কাজ করবে না। ওনার বারান্দায় তো একটাও টব নেই, নিশ্চয়ই গাছ পছন্দ করে না। আর তাছাড়া ওনার মতো মানুষ নিশ্চয়ই বারান্দা টপকে আমার এই সামান্য গাছ নিতে আসবে না। যা ইগো! নূর নিজের ভাবনার সমাপ্তি টেনে যেই বারান্দা ত্যাগ করবে, অমনি পেছন থেকে এক পুরুষালী গুরুগম্ভীর কণ্ঠ তার কানে ভেসে এলো, এ কি, তোমার বারান্দার গাছ কোথায়? নূর পেছন ফিরে। নিবরাস জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। পরনে কালো রঙের একটা ফিটিং ট্রাউজার আর সাথে বুক জুড়ে এডিডাসের স্বাক্ষর বহনকারী একটি সাফেদ টি শার্ট। হাতে রয়েছে অফ হোয়াইট সেরামিকের একখানা কফি মগ, যার মধ্যে ইংলিশ ক্যাপিটাল লেটারে জড়ানো লেখা সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার। নূর এতক্ষণ যাবৎ খুঁটিয়ে খুঁটিয়ে নিবরাসকে পর্যবেক্ষণ করছে। চমৎকার ব্যক্তিত্বের মানুষ, অত্যন্ত রুচিশীল আর শৌখিন, যা তার স্টাইলিং সেন্স দেখেই বোঝা যায়। উনি কখনো বারান্দা টপকে গাছ নিয়ে যেতে পারেন না, এই জন্মে তো নাই। নূর এসব আজগুবি ভাবনা ত্যাগ করে মৃদু মলিন কণ্ঠে বলল, জানিলা, সকালে গাছগুলোতে পানি দিলাম, এখন নেই, কোথায় গেছে বলুন তো? নিবরাস কফি মগে চুমুক বসাতে বসাতে বলে, তুমি আমাকে এমনভাবে জিজ্ঞাসা করছো যেন আমি নিয়েছি তোমার গাছ। নূর বেশ বুঝতে পেরেছে নিবরাস যে তাকে ইচ্ছে করে এই কথা বলেছে। সে মনে মনে বলে, ভীষণ চালাক, মাইন্ড রিডার, খুব সহজেই আমার প্রথম চিন্তা ধরে ফেলেছেন। আমি যে প্রথমে আপনাকেই সন্দেহ করেছিলাম তা বেশ বুঝতে পেরেছেন, তাই না মিস্টার অ্যানাকন্ডা? নূর নিজের ভাবনা গোপন রেখে নিবরাসের দিকে তাকায়, তারপর গুড়স্বরে বলে, আপনি না নেন, কেউ তো নিয়েছে, না হলে তো গাছের হাত পা গজায়নি যে হেঁটে হেঁটে কোথাও চলে যাবে। নূরের কথার মাঝে নিবরাস নির্লিপ্ত ভঙ্গিতে বলে, হতেও পারে। নূর আর কথা বাড়ালো না, সে কথা কাটাতে চায়। যেটা গেছে সেটা গেছে, আফসোস করে লাভ নেই। আফসোস করতে থাকলে তো আর ফিরে আসবে না। সে নিবরাসের দিকে তাকিয়ে বলে, সময় করে আমাদের বাসায় আসবেন, বাবা আপনাকে দেখলে খুব খুশি হবে। গাছের কথা বাদ দিয়ে নূর যখন নিবরাসকে তাদের বাসায় আসার আমন্ত্রণ জানিয়েছিল, তখন এক মুহূর্তের জন্য নিবরাস ভীষণ খুশি হয়ে গিয়েছিল। কিন্তু লাস্টের এই একটা কথাটাই ছিল নিবরাসের সকল খুশি মাটি করে দেওয়ার জন্য যথেষ্ট। একটু আগে মনের কোণে যে আনন্দের ঝলক উঠেছিল, তা এই মুহূর্তে নিস্তেজ অবস্থায় লুটুপুটি খাচ্ছে মনের ধরণীতে। চাপা রোষে হাত মুষ্টিবদ্ধ হয়, অবচেতনে একটি হাত দিয়ে খামচে ধরে কফি মগখানা। কিন্তু হঠাৎ করেই কি যেন ভেবে নিবরাস গভীর একটা শ্বাস নেয়। মুষ্টিবদ্ধ হাত আরও কঠোরভাবে মুষ্টিবদ্ধ করে, নিজেকে সংযত করার চেষ্টা করে। সে ধীরে ধীরে নূরের দিকে তাকালো। কিছু একটা বলতে চাইছে সে, কিন্তু বিষাদময় এই চাপা ক্রোধের কারণে মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না তার।
যথাসম্ভব নিজেকে ধাতস্থ করল সে। মুখে সামান্য হাসি লটকিয়ে রেখেছে। বাইরের তোলপাড় থেমে গেলেও অন্তরের তোলপাড় এখনও থামেনি নিব্রাসের। সে মনে মনে বলে, ইচ্ছে তো করছে খুশি হওয়ার পুরস্কার তোমার বাবাকে নিজে হাতে গিয়ে দেই। এখন যদি আনোয়ার হোসেনকে এই কফি মগটাকে দিয়ে মাথায় 10টা বাড়ি দেওয়া যেত, তাহলে খুশি কি জিনিস তা বুঝতে পারত। মনের কথা মনে চেপে সে বলল, বাবা খুশি হবে, তুমি খুশি হবে না? না, আমার কথা আপনি ভুল বুঝছেন, আমার কথার অর্থ এমন ছিল না। তো কেমন ছিল? নিব্রাসের প্রশ্নাত্মক চাহনি নূর আমতা আমতা করে বলে, আপনাকে তো আমি আগে থেকেই চিনি, তাই আমাদের ব্যাপারটা আলাদা, কিন্তু বাবা তো আপনাকে আগে থেকে চিনে না, তাই বললাম। আর নূরের কথা শেষ না করতে দিয়ে নিব্রাস আবার বলে ওঠে, ঠিক আছে, আসবো সময় করে, তুমি যখন বলেছ তখন তো তোমাদের বাসায় আসতেই হবে। বাই দ্য ওয়ে, তোমার বারান্দার গাছগুলোর জন্য আমার সত্যিই খুব খারাপ লাগছে। সকালবেলা তোমার হাতে আছড়ে দিয়েছিল আর এখন নেই, সো স্যাড। কথাটা বলেই নিব্রাস বারান্দা ত্যাগ করতে উদ্যত হয়, কিন্তু হঠাৎ কি যেন ভেবে সে আবার দাঁড়িয়ে যায়। পেছন না ফিলেই গম্ভীর স্বরে বলে, এসব কাঁটাযুক্ত গাছ না লাগিয়ে তোমার মতো সুন্দর ফুল গাছ হতো লাগাতে পারো, মাই লিটল ফেয়ারি। শেষের কথাটা সে নিমৃজিত কণ্ঠে বলল। নূর সম্পূর্ণ কথা শুনতে না পেয়ে আশ্চর্য কণ্ঠে শোধায়, কি? নিব্রাস উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে না, দ্রুত পায়ে সে বারান্দা ত্যাগ করে। আর তার পেছন রয়ে যাওয়া নূর আশ্চর্যান্বিত চোখে শুধু নিব্রাসের হুট করে চলে যাওয়া দেখল, আর মনে মনে আওড়ালো, এই লোকের নিশ্চয়ই মাথা খারাপ। নিব্রাস রুমের মধ্যে গিয়ে দ্রুতই এসির টেম্পারেচার কমালো। এই শীতল আবহাওয়ায় তার কক্ষ আরও শীতল হলো কনকনে এসির বাতাসে। কফি মগটা ঠাস করে টি টেবিলের উপর রেখে সে শক্ত মুখাবয়ব, ধারালো দৃষ্টি, হাত জোড়া মুষ্টিবদ্ধ, বিড়বিড় করে বলল, শুধু বাবা আর বাবা, বাস্টার্ড একটা। যেদিন বাবার সমস্ত সত্যি জানবে, সেদিন থেকে আর বাবা বাবা করবে না তুমি, সানফ্লাওয়ার। নিব্রাস নিজেকে ধাতস্থ করার চেষ্টা চালায়, শান্ত হবার জন্য কয়েকবার জোরে জোরে শ্বাস নিয়ে পরপর কয়েকবার ঢোক গিলল। অতপর উন্মাদের মতো বলে, তোমার মুখে আমি শুধু আমার নাম শুনতে চাই, শুধু নিব্রাস আহমেদের নাম নিবে তুমি। তোমার ভালোবাসা, তোমার আবেগ, তোমার সমস্ত অনুভূতিতে কেবল আমি থাকব, আর তুমি শুধু আমায় ভালোবাসবে। তোমার হৃদয়ে, তোমার ভালোবাসায়, তোমার প্রতিটি শ্বাস আমার নামে হবে। আই অ্যাম ম্যাডলি ইন লাভ উইথ ইউ, সানফ্লাওয়ার। নানহা, তুই এইগুলো কি বলছিস ইকবাল? যা বলছিস ভেবে বলছিস তো? আনোয়ার হোসেনের সামনে বসা আনুষটি সামান্য হাসে। তিনি অনেক আশা নিয়ে এসেছেন। ছোটবেলা থেকে তিনি আর আনোয়ার একসাথে পড়ালেখা করেছেন। তবে আনোয়ার হোসেন চান্স পায় মেডিকেলে, আর তিনি চান্স পায় বিশ্ববিদ্যালয়ে। তাদের মাঝে এই সামান্য দূরত্ব থাকলেও বেশ সখ্যতাও আছে। তাই তো তিনি বেশ আশা নিয়ে এসেছেন ওনার ছেলে রনির সাথে নূরের 4 হাত এক করতে। আনোয়ার হোসেনের কথায় ইকবাল সাহেব বলে, আমি 101% শিওর। তাছাড়া রনিও নূরকে পছন্দ করে, সমস্যা কি? আনোয়ার হোসেন চিন্তিত। নূরের ব্যাপারে তিনি জলদি কোনো সিদ্ধান্ত নিতে চান না। নূর ওনার একমাত্র হীরের টুকরো, ভেবে চিনতে এসব সিদ্ধান্ত নিতে হবে। তাই তিনি ইকবাল সাহেবের কথাটাকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে বললেন, এসব পরে ভাবা যাবে ক্ষণ। এতদিন পরে তুই এসেছিস, কি নিবি বল, চা না কফি? না, কিছু নিব না। ইকবাল সাহেব বুঝেছেন আনোয়ার তার কথাটাকে এড়িয়ে যাচ্ছে। তিনি আনোয়ার হোসেনকে ভরসা দিয়ে বললেন, দেখ আনোয়ার, আমরা দুজন দুজনকে অনেক আগে থেকেই চিনি। সেই হিসাবে নূরকেও আমার বেশ ভালো করে চেনা। সত্যি বলতে ওর মতো উড়ন্ত স্বভাবের মেয়ে আমার পছন্দ। আমার কোনো মেয়ে নেই, একটা মাত্র ছেলে রনি। সে নিজে নূরকে পছন্দ করেছে। তুই যদি নূরকে আমার হাতে তুলে দিস, তাহলে আমি একটা মেয়ে পাবো। প্লিজ তুই না করিস না। দরকার পড়লে সময় নেয়, নূরের সাথে কথা বলে দেখ। কথাগুলো এক টানে বলে তিনি দাঁড়ায়, একটু থামেন, ফের বলেন, আজ উঠি, আমার জরুরি কাজ আছে, যেতে হবে, তুই ভেবে জানাস আমাকে। আনোয়ার হোসেন কি বলবেন ভেবে পেলেন না। তাও তিনি উপর নিচ মাথা নাড়িয়ে ইকবাল সাহেবের কথায় সম্মতি দেন। সামনে নূরের জন্মদিনে আসার জন্য আমন্ত্রণ জানান এবং সাথে যেন রনিকে নিয়ে আসা সেটাও বলেন। ইকবাল সাহেব যেতেই আনোয়ার হোসেন দীর্ঘশ্বাস ফেলে। মনে মনে বলে উঠে, তুমি বড় হয়ে গেছো নূর, সময় কত দ্রুত চলে যায় তাই না? কিছুদিন আগেও তো আমার কাঁধে উঠে খেলছিলে তুমি। ছোট ছোট পায়ে দৌড়ঝাঁপ করে পুরো বাড়িটাকে আনন্দে ভরিয়ে তুলছিলে তুমি। এখন আর কদিন পর হয়তো আমার ঘরটা একদম শূন্য হয়ে যাবে। বিয়ের সম্বন্ধ আসা শুরু হয়ে গেছে তোমার। মধ্যাহ্ন। নূর শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রল করছে। ইনায়া তাকে একের পর এক রিলস পাঠাচ্ছে আর সে সেগুলো চেক করছে। সাথে গ্রুপে একের পর চ্যাট করে যাচ্ছে তারা। গ্রুপ চ্যাটের কারণ হচ্ছে নূরের একটা পোস্ট।
দুপুরে নিবরাসের সাথে রেস্টুরেন্টে গিয়ে কিছু ডিশের ফটো ক্লিক করেছিল নূর। সেখানে একটা ছবির মধ্যে নিবরাসের চেহারা কিছুটা প্রতীয়মান। সেই থেকে ইনায়ার মেসেজের ধুম উঠেছে যে ছবির হ্যান্ডসামটাকে। নূর অনেকবার বলেছে যে বাবার বন্ধুর ছেলে, কিন্তু ইনায়া নাছোড় বান্দা। সে বারে বারে অ্যাড্রেস জিজ্ঞাসা করছে, কি করে, কোথায় থাকে, বিয়ে করেছে নাকি সিঙ্গল, ব্লা ব্লা ব্লা। নূর এসব মেসেজের উত্তর দিতে দিতে আপাতত ক্লান্ত। নেহাতি সীমান্তের সামনে বলেছিল যে নিবরাস তার বাবার বন্ধুর ছেলে, না হলে এই ব্যাপারে সে অন্য কিছুই বলতো। হঠাৎ কলিং বেলের টিং পং আওয়াজে নূরের ধ্যান ভাঙে। মোবাইলটা হাতের এক পাশে রেখে গলা চড়িয়ে জেসমিনকে ডাকে। জেসমিন, একটু দেখ কে এসেছে, বাবা মনে হয়। জেসমিন নিজের ওড়নাটা ঠিকঠাক করে দরজা খোলে। বেশ কিছুক্ষণ পর হাতে কিছু বক্স নিয়ে নূরের কাছে আসে। বক্সটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এপাশ ওপাশ করে নূরের সামনে ধরে। নিজের সামনে জেসমিনের উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকায় নূর, বলে, এগুলো কি? জেসমিনও জানে না এই বক্সগুলোর ভেতরে কি আছে, তাই সে নূরকে বলে, আমি জানি না আপা এগুলো কি, ডেলিভারি ম্যান আইসে আর এইগুলা দিয়া গেছে। নূর বক্সগুলো হাতে নেয়। ঠিকানার জায়গায় কালো অক্ষরে তার নামই জলজল করছে। বক্সগুলোকে উল্টে পাল্টে দেখে সে জেসমিনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কে দিয়েছে, কিছু বলেছে? না আপা, আমি জিজ্ঞাইলাম, বলছে জানে না, শুধু কইল পেমেন্ট করা হয়ে গেছে। নূর বক্সটাকে ঘুরিয়ে ঘুরিয়ে জেসমিনকে বলল, তুই যা, পরিচিত কেউ দিয়েছে হয়তো। এতক্ষণ ধরে নূরের আদেশের অপেক্ষাতেই ছিল জেসমিন। যেই মাত্র নূরের আদেশ পেল অমনি সুরসুর করে কেটে পড়ল এখান থেকে। এখন জমিয়ে টিভি দেখবে। তেরে বিন সিরিয়ালের নায়িকার খুব বিপদ, নায়ক নায়িকার অভিমান চলছে। সিরিয়ালের এই জায়গা, এই মুহূর্তে সিরিয়াল কিছুতেই মিস দেওয়া যাবে না, কোনো মতেই না। নূর বক্সটার এদিক ওদিক দেখে টেবিল থেকে একটা নাইফ হাতে তুলে নিল। মূলত গিফট বক্স আনবক্সিং করার জন্য এই নাইফ ইউজ করে সে। বাবা মাঝে মাঝে তাকে চমকে দেওয়ার জন্য গিফট নিয়ে আসে। এতে করে নূর ভীষণ খুশি হয়ে যায়। কে জানে, হয়তো বাবাই এই গিফট পাঠিয়েছে। নূর দেরি করল না। আপনি? নিবরাস নিরুত্তর, যেন কিছুই হয়নি। সে বুকের ওপর দুই হাত গুজে আবিষ্ট নয়নে নূরকে দেখে যাচ্ছে। নূরের হাতে চকলেট কেক, ঠোঁটের আশেপাশেও চকলেট ক্রিমের ছোট্ট ছোট্ট স্পর্শ লেগে আছে। ডাগর ডাগর চোখের বিক্ষিপ্ত চাহানি, রাঙা গাল, চকলেটের মিষ্টি পরশে মোড়া অধর, সব কিছু মিলিয়ে কি যে মোহনীয় লাগছে নূরকে, তা কি সে জানে? নিবরাসের তো এখন ওই চকলেটগুলোর ওপর ভীষণ রাগ হচ্ছে। কেন তারা তার সানফ্লাওয়ারের মধুমাখা অধরের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে? তার সানফ্লাওয়ার সুমিষ্ট ওষ্ঠে তারা কেন ওষ্ঠ মেলাচ্ছে? এটাই তো শুধু তার অধিকার। সানফ্লাওয়ারের ওষ্ঠায় ওষ্ঠ মেলানো শুধু তার কাজ। নিজের ভাবনার মাঝে সে নূরকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ডিড আই বাদার ইউ? নূর নির্বিঘ্নে বলল, নোপ। নিবরাসের আর ধৈর্য মানে না। সানফ্লাওয়ারের ঠোঁটে কিছুতেই এই অভদ্র চকলেট ক্রিম লেগে থাকতে পারে না। তারা নিশ্চয়ই এখন তার সানফ্লাওয়ারের ঠোঁটে আদর করে চুমু খাচ্ছে। এমন কিছুতেই মেনে নিবে না নিবরাস। তাই সে আগের থেকেও চড়া কণ্ঠে বলল, ভদ্রতা সহিত খাও। কেকের ক্রিম এভাবে মুখের চারপাশে মেখে খাচ্ছ যেন মনে হচ্ছে তোমার বাবা কোনোদিন তোমায় কেক খাওয়ায়নি, আর তুমি কেককে খাচ্ছ নাকি কেককে তোমার ঠোঁট খাওয়াচ্ছ? নূর ভ্রু কুচকে নিবরাসের দিকে তাকায়, ঝাঝালো গলায় বলে, ওই মিস্টার অ্যানাকন্ডা, আপনি একটু পরপর আমার সাথে ঝগড়া লেগে যান কেন? হ্যাঁ, আমি আপনার কি করেছি? আমার ইচ্ছে আমি কেক কিভাবে খাবো, মুখে লাগিয়ে খাবো নাকি অন্য জায়গায় লাগিয়ে খাবো? এমনভাবে বলছেন যেন কেক আপনি কিনে দিয়েছেন। নিবরাস তীক্ষ্ণ চোখে নূরের দিকে তাকায়। তার দৃষ্টি একেবারে নূরেতে আবদ্ধ। এই মোহময় দৃষ্টি যেন চৌম্বুকের মতো নূরকে আকর্ষণ করল। চৌম্বুক ধর্ম অনুযায়ী লোহার মতো বাধ্য হয়ে নূরের দৃষ্টিও আটকে যায় নিবরাসের ইস্পাতের ন্যায় ধ্রুব দৃষ্টির দিকে। তবে বেশিক্ষণ নূর সে দৃষ্টির ভার সইতে পারল না। নূর অজানা এক অস্বস্তিতে বহু কষ্টে সে দৃষ্টি সরিয়ে নেয়। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় নিবরাসের চোখ জোড়া ঠিক কতখানি গভীর। এই গভীর দৃষ্টিতে নূর কৃষ্ণ গহ্বরের অতল অন্ধকার ছাড়া আর কিছুই খুঁজে পেল না। কেমন যেন ঘোর লাগা অস্পষ্ট সে দৃষ্টি। অনুমতি ছাড়া কেউ আমার চোখের দিকে কেউ বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না, জানো? সেক্ষেত্রে তুমিই প্রথম যে কিনা কোনো বাধ্যবাধকতা ছাড়া আমার দৃষ্টিতে দৃষ্টি মেলালে। ইমপ্রেসিভ, ভেরি ইমপ্রেসিভ, আই লাইক ইট।
নিবরাসের এমন রাশভারী কণ্ঠ। তার কণ্ঠে কি ছিল জানা নেই নূরের, তবে সে এক অদৃশ্য মোহে সম্মোহিত হয়ে খানিকটা এগিয়ে গেল নিবরাসের দিকে। আকাশ ধীরে গর্জন করছে, নীরব বাতাস চারিদিকে। এর মধ্যে রিমঝিম বৃষ্টির ফোঁটা ছুঁয়ে দিচ্ছে নিবরাস আর নূরকে। নূর নিবরাসের কাছে যেতেই খানিকটা থামে। সে মৃদু প্রায় ফিসফিসানো কণ্ঠে বলে, আপনার চোখে তো আমি ব্ল্যাক হোল ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে কেন সবাই আপনার চোখের দিকে তাকাতে পারে না? কারণ তারা আমার চোখে ব্ল্যাক হোল দেখতে পায় না। সানফ্লাওয়ার? নিবরাসের কথায় নূর থতমত খেয়ে যায়। সানফ্লাওয়ার? এটা তো ওই মেয়েটার নাম যাকে নিবরাস আহমেদ খান ভালোবাসে। এই সানফ্লাওয়ারের কথাই তো সে সেদিন বলেছিল গাড়িতে। তাহলে কি সেই ওই সানফ্লাওয়ার? আচমকা নূরের ধ্যান ভাঙে। সামনে নিবরাস নেই, কেউ কোথাও নেই। হঠাৎই শির দ্বারা বেয়ে এক শীতল তরঙ্গ নেমে এলো তার। এক মুহূর্তে কেমন যেন চারদিক ছমছমে নিস্তব্ধ হয়ে গেছে। নূর আতকে ওঠে, গলা কাঁপে তার। নিবরাস? নিবরাস কোথায় গেল? এক্ষুনি তো এখানে ছিল, তার সঙ্গে কথা বলছিল। নূরের হাত কাঁপতে লাগলো। কেক প্লেটটা ধরে রাখতে পারল না সে। মুহূর্তে দেরি না করে এক ছুটে ঘরে চলে গেল সে যেতেই থাই গ্লাসের পেছন থেকে বের হয়ে আসে। আনমনে আকাশের দিকে তাকিয়ে হাসে। কিঞ্চিত সে হাসি, অধৈর্যরা আলগা হয় না। আকাশের দিকে তাকিয়ে এসে ফিসফিসিয়ে বলে, মাই চার্মিং সানফ্লাওয়ার, ইউ নো আই এম টোটালি অবসেসড উইথ ইউ। এক মুহূর্তও মন লাগছে না তোমায় ছাড়া, বিশ্বাস করো। তাই তোমায় নিজের করার ব্যবস্থা আমি করে ফেলেছি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, মাই কুইন। সন্ধ্যার পর আরও 3 দিন চলে গেছে। রাতটা ছিল নূরের কাছে দুঃস্বপ্নের মতো। সে রাতে নূর এক ফোঁটাও ঘুমাতে পারেনি। সমস্তটা রাত জুড়ে সে নিবরাসকেই ভেবেছে। চোখ বন্ধ করতে পারেনি। চোখ বন্ধ করলেই নিবরাসের মোহনীয় মুখশ্রী ভেসে উঠেছে তার চোখের সামনে। মস্তিষ্ক থেকে নিবরাসকে এক মুহূর্তের জন্য সরাতে পারেনি নূর। সেই ধারালো চোখ, সে চাহানি, যে উত্তপ্ত চাহানিতে সে ব্ল্যাক হোল দেখেছিল নিবরাসের চোখে। কিছুক্ষণের জন্য নূরের মনে হয়েছে এই অন্ধকারের গহ্বরে নিবরাসের হাজার কষ্ট লুকিয়ে আছে, যা সে কাউকে দেখাতে চায় না। কিন্তু কি সে কষ্ট? আসলেই কি এমন কিছু আছে, নাকি সব তার ভ্রম? কথাগুলো ভাবতে ভাবতেই তার রাত পার হয়ে গেছে। সেই রাতের পর থেকে প্রতি রাতেই সে ঘুমাতে পারে না। চোখ বন্ধ করলে মনে হয় যেন নিবরাস তার দিকে তাকিয়ে আছে, তার সাথে কথা বলতে চাইছে। নূর বুঝতে পারছে ইদানিং সে নিবরাসকে নিয়ে একটু বেশি ভাবছে, তাই হয়তো তার কল্পনায় নিবরাসের এত আনাগোনা। এতে নূর একবার পণ করেছিল যে সে নিবরাসকে নিয়ে আর ভাববে না, কিন্তু মন তো মানে না। ঘুরে ফিরে তার কল্পনায় নিবরাসে গিয়ে থামে। বারান্দায় গেলে আগে সে নিবরাসের বারান্দায় উকি দেয়। আগে রাতে কিংবা সকালে শুধু বারান্দায় যেত, এখন নিয়ম করে 5 বেলা বারান্দায় গিয়ে উকিঝুঁকি করে, শুধুমাত্র একবার নিবরাসকে দেখার জন্য। কিন্তু সে গুড়ে বালি, সে এই 3 দিনে একবারও নিবরাসের দেখা পায়নি। এতে মনক্ষুণ্ণ হলেও সে উকিঝুঁকি মারা বন্ধ করেনি, শুধু মনে মনে বলেছে, চালিয়ে যা নূর, স্বাধীনতা একদিন আসবেই। আজকের বিকেলটা নূরের জন্য খুব অপ্রত্যাশিত। যখন বের হয়েছিল বাড়ি থেকে তখন বৃষ্টি ছিল না, আকাশ একদম পরিষ্কার ছিল। কিন্তু এখন আবহাওয়া পুরো বেগতিক। আকাশ অন্ধকার, চারিদিক ঝড়ো হাওয়া বইছে। মুক্তোর দানার মতো বড় বড় বৃষ্টির ফোঁটা ভূপৃষ্ঠে পতিত হচ্ছে। এত কিছুর মাঝেও সে এতক্ষণ ধরে যাদের অপেক্ষা করছেন তাদেরই আসার নাম নেই। এতে বেশ বিরক্ত। রাস্তাঘাটে মানুষ খুবই কম। কেউ ভিজে ভিজে তাদের গন্তব্যে যাচ্ছে, কেউ বা নিজেকে বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য যাত্রী ছাউনি কিংবা দোকানের ফাঁকা জায়গায় আশ্রয় নিচ্ছে। নূরও উপায় না পেয়ে যাত্রী ছাউনিতে দাঁড়ায়। বাতাসের ঝাপটায় আগত বৃষ্টির পানিতে সে প্রায় ভিজে যাচ্ছে। সমস্যা সেটা না, সমস্যা হলো যাত্রী ছাউনিতে অবস্থিত অধিকাংশ ছেলেপেলের হাতে সিগারেট। তাদের বেশভূষা কিংবা আচরণ কিছুই সুবিধাজনক লাগলো না নূরের কাছে। তারা কেমন করে যেন দেখছে তাকে। বৃষ্টির পানিতে নূরের জামা কিছুটা শরীরের সাথে লেগে ফাঁকায় শরীরের কিছু অংশের ভাঁজ একদম স্পষ্ট প্রতীয়মান। ব্যাপারটা কেমন নিজের কাছেই লজ্জাজনক লাগলো নূরের। তাই সে বিলম্ব না করে ওড়নাটা শালের মতো করে পরে নিল। চারদিকের লোকগুলো এখনো তাকে কেমন করে যেন দেখেই যাচ্ছে। মনে হচ্ছে সে কোনো জেল খাটা আসামি। এই জায়গা থেকে এখন কোনো রকমে বের হতে পারলেই মুক্তি। সে এখন খুব করে চাইছে কেউ একজন আসুক আর তাকে এই অবস্থা থেকে বের করে নিয়ে যাক। ভাবনার মাঝেই আচমকা শাঁ শাঁ করে একটা কালো রঙের বাইক এসে নূরের সামনে থামে। বাইকটা তার পরিচিত, বহুবার দেখেছে সে। এমনকি সামনে দাঁড়ানো সাদা প্যান্ট আর কালো শার্ট পরহিত ব্যক্তিটিকেও সে চিনে। সীমান্ত হেলমেটের ভিসার উন্মুক্ত করে হাত নাড়িয়ে উচ্চস্বরে নূরকে উদ্দেশ্য করে বলল,
এই নূর, এইদিকে, তুই কি আসবি নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজেই যাবে? বৃষ্টির আওয়াজে সীমান্তের উচ্চস্বরে বলা কথাগুলো মৃদু শোনা গেল। নূর যেই আসতে যাবে অমনি একটা ছেলে তাকে বিদ্রূপ করে বলে উঠল, দেখ দেখ, অপেক্ষারত মাসুকার আশিক চলে আসছে, এখন বৃষ্টির মধ্যে মামা, সেই ফিলিং। আজ একটা জানেমান নেই বলে ফিলিংস আসলো না রে মাম্মা, ছেলেটি হাসতে হাসতে উপহাসমূলক গলায় বলল। তারা আরও কিছু কথা বলল। নূরের খারাপ লাগলেও সে জানে এখন এখান থেকে যাওয়া উচিত। সে কিছু বলল না, আর না কিছু বলল সীমান্ত। ছেলেগুলো নূরকে টিজ করে বললেও তার মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করে। কেউ তো অবশেষে তাদের প্রেমিক প্রেমিকা ভাবল। হাহ, অবশেষে। নূর হেলমেট লাগিয়ে সীমান্তের বাইকের পেছনে উঠে বসতেই সীমান্ত তাকে আদেশের সুরে বলে, ধরে বস, বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট পিচ্ছিল হয়ে আছে। নূর না পারতে এক হাতে সীমান্তের কাঁধে আলতো করে ধরে, আর অপর হাতে দিয়ে ধরে রাখে নিজের হাঁটুর ওপর চেপে রাখা টোট ব্যাগটা। নূর সীমান্তের কাঁধে ধরেছে, এতেই তার খুশির শেষ নেই। ছাউনির নিচে যে ছেলেগুলো নূরকে টিজ করছিল তাদেরকে এক নজর ভালো করে দেখে সে বাইক টান দিল। পরে এক সময় ছেলে পেলে নিয়ে এসে ভালো করে সাইজ করে যাবে এই ছেলেগুলোকে। এখনো অঝরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বৃষ্টির কারণে চারপাশ ধোঁয়াশায় ঢেকে আছে। গাছের পাতাগুলোয় টুপ টুপ আওয়াজ হচ্ছে। সীমান্ত বাইক চালিয়ে এক অন্য অজানার দিকে যাচ্ছে। নূর একবার জিজ্ঞেস করেছিল এটা কোন রাস্তা। উত্তরে সীমান্ত বলেছে এদিকেই কোথাও একটা ইনায়া আর আহনাব দাঁড়িয়েছে। বৃষ্টি বেশি ছিল বিধায় তারা সিএনজি দিয়ে চলে এসেছে। এই কথার প্রেক্ষিতে নূর আর কিছু বলতে পারেনি। বাইক চলছে ভেজা পিচ ঢালা রাস্তায়। নূরের গোটা শরীরটায় ভয় ধরে এলো। হঠাৎ করেই কেমন যেন চারদিক অন্ধকার হতে শুরু করেছে। রাস্তার গাছগুলো মাথা তোলা হওয়ার কারণে বৃষ্টি কম পড়ছে, তবে বৃষ্টি যে পড়ছে তা গাছের পাতার এই টুপটুপ শব্দের প্রতিধ্বনিগুলোই জানান দিচ্ছে। বাইক যত গভীরে প্রবেশ করছে তত বুকে চাপ বাড়ছে নূরের। মনে হচ্ছে যেন কেউ বুকটা চিপে ধরেছে। তোর কি ভয় করছে নূর? সীমান্তের আওয়াজে নূর বিরক্তির স্বরে আওড়ায়। ভয় করার কথাই নয় কি সীমান্ত, কোথায় নিয়ে যাচ্ছিস তুই? নূর ভারী দৃষ্টিতে চারদিক পর্যবেক্ষণ করে বলে, এটা তো কোনো একটা জঙ্গলের রাস্তায় ঢুকেছি আমরা। এই জঙ্গলের রাস্তা পার হলেই এখানে একটা গ্রাম আছে, সবাই এখানেই আছে, সামনে পাহাড়টায় যাব আমরা, সীমান্ত আস্তে করে বলে। কিছুক্ষণ নিস্তব্ধতা। বাইকও এখন ধীরে চলছে। নূরের টেনশন এখন কিছুটা কমে এসেছে। আর কিছুক্ষণ পরেই গ্রামের রাস্তায় ঢুকবে তারা। নূর এবার নিজের শক্ত করে রাখা শরীরটা হালকা করেছে। সীমান্তের কাঁধ ছেড়ে বাইকের পেছনে ধরে বসেছে সে। এতে সীমান্তের খারাপ লাগলেও এই বিষয়ে সে নূরকে কিছু বলে না, শুধু বলে, পড়ে যাবি, শক্ত করে ধরিস। পড়ব না, তুই সামনে দেখে বাইক চালা। সীমান্ত সামনে তাকিয়ে ছোট্ট করে হাসে, ফের বলে উঠে, তোকে অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম। বল। সীমান্ত সামান্য একটা ঢোক গিলে বলল, আমাদের পরিচয় অনেক দিন থেকেই। এতগুলো দিন তোকে আমি বন্ধু ভাবলেও এখন আর ভাবতে পারছি না নূর। প্রথম আমিও এই ব্যাপারটা নিয়ে কনফিউজড ছিলাম, নিজেকে সময় দিয়েছি। কিন্তু যখনই বুঝতে পেরেছি সত্যি কি, তখন আমি আর নিজেকে আটকাতে পারিনি। ব্যাপারটা মোটেও স্বাভাবিক লাগলো না নূরের কাছে। কি বলতে চাইছে সীমান্ত তাকে? সীমান্ত তাকে ভালোবাসে এটা? নূর কিছু কথা বলার প্রস্তুতি নিয়ে রাখে। যদি সীমান্ত সত্যি তাকে প্রপোজ করে তাহলে সে এইগুলো বলবে। তার ভাবনার মাঝে সীমান্ত আমতা আমতা পড়ে বলে ওঠে, নূর, আই ডোন্ট নো হাউ টু সে ইট, বাট সিরিয়াসলি আই লাইক ইউ অ্যান্ড অফকোর্স আই লাভ। সে তার কথা সম্পূর্ণ শেষ করতে পারল না। তার শেষ শব্দটি ঠোঁটে জমে রইল। বেরিয়ে আসার আগেই পেছন থেকে ধেয়ে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা দিল বাইকটাকে। আচমকা ধাক্কায় নূর এক হৃদয় বিদারক চিৎকার করে উঠল। মুহূর্তে তার শরীর ছিটকে পড়ল রাস্তার ঢালু দিকটায়। হেলমেট থাকার কারণে মাথায় তেমন কোনো চোট পায়নি, তবে অবচেতন হলো কিছুটা। মুমূর্ষের মতো পড়ে রইল কাদা মাটিযুক্ত রাস্তার বুকে। সমস্ত শরীরে কাদার আস্তরণ, চোখের পাতা ভারী হয়ে আসছে তার। বন্ধ হতে যাওয়া চোখের ফাঁক দিয়ে সে অস্পষ্টভাবে দেখতে পেল সীমান্ত বাইকটার নিচে চাপা পড়ে ক্ষত বিক্ষত অবস্থায় অনেক দূরে ছিটকে গেছে। আর ঠিক সেই মুহূর্তে গাড়িটা আবার ফিরে এলো তাদের কাছে। নূর ঝাপসা চোখে একটা লম্বা মতো অবয়বকে গাড়ি থেকে নামতে দেখল, কিন্তু সে অবয়ব তার কাছে না এসে আগে সীমান্তের কাছে গেল। হঠাৎ করেই সে অবয়বটি চড়াও হলো সীমান্তের নিস্তেজ শরীরে।
সজোরে সীমান্তকে মারতে লাগল। একের পর এক প্রবল আঘাতের ঝড় বইয়ে দিল তার নিথর দেহের ওপর। সীমান্তের শরীর কোনো সাড়া দিল না, নিথরভাবে পড়ে রইল সে। তবে অবয়বটির আঘাত থামাল না। নিজের ক্ষোভ মিটিয়ে কিছুক্ষণ পরে অবয়বটি পেছন ফিরে ধীর পায়ে এগিয়ে আসে তার দিকে। নূরের চোখ বুজে আসছে, এখন বুঝি কেউ আর বাঁচাতে আসবে না তাদের। তাকেও কি এভাবে নিঃশেষ করে দিবে ওই ভয়ঙ্কর লোকটা? তাহলে কি এটাই তার শেষ দিন? আর কখনো বাবর সাথে দেখা হবে না? নিব্রাসের প্রতি যে অনুভূতিগুলো সে এতদিন বুকের মাঝে লুকিয়ে রেখেছে, সেগুলোও কি অব্যক্তই রয়ে যাবে? কোনো দিন কি সে জানতে পারবে না যে নূর তাকে পছন্দ করত? তাহলে কি এখানেই কি সবকিছুর সমাপ্তি? সানফ্লাওয়ার, জান, চোখ খোলো না প্লিজ। দেখো আমি এসে গেছি। জান, চোখ খোলো। তুমি যদি চোখ না খোলো, দেখবে আমি এখন কি করি। নিব্রাসের ভারী কণ্ঠ, তবুও গলা কেঁপে কেঁপে ওঠে তার। নূরের অধর জোড়া ছোঁয়ায় গালে স্পর্শ করে মৃদু আওয়াজে বলে, চোখ খোলো না জান। দেখো, আই অ্যাম সরি, আমার ভুল হয়েছে। বিশ্বাস করো, আমি এটা করতে চাইনি। ভুল করে হয়ে গেছে। প্লিজ তুমি চোখ খোলো জান, আমার খুব কষ্ট হচ্ছে। নিব্রাস বুকের দিকে ইশারা করে বলে, তুমি আমার দিকে তাকাও, আমাকে অ্যানাকন্ডা বলো, আমার চোখে চোখ রাখো, আমাকে শাস্তি দাও। প্লিজ জান, তবুও চোখ খোলো। তুমি আমাকে একা করে দিও না, আমার কেউ নেই। প্লিজ চোখ খোলো। নিব্রাস কাঁদতে কাঁদতে নূরের বুকের ওপর লুটিয়ে পড়ে। এক ভদ্র আর মহিলা এসে নিব্রাসের কাঁধে পেছনে দাঁড়ায়। এতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে তো এখনও নূরের ওপর পড়ে আছে। নূরের জ্ঞান ফেরেনি। অনুতাপে মরে যাচ্ছে নিব্রাস। মনে হচ্ছে কেউ তার হার্ট দু টুকরায় বিভক্ত করেছে। সে শ্বাস নিতে পারছে না। কেউ তার নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে। কষ্টে তার গলায় কথা আটকে যাচ্ছে। নিব্রাস নূরের হাত ধরে আছে। কিছুটা ঝুঁকে নূরের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, না, কেউ করেনি, সে নিজেই করেছে। তার সানফ্লাওয়ারের এই অবস্থা শুধু তার জন্য হয়েছে। কি করত? সে সময় তো সে নিজের কথা কন্ট্রোলে ছিল না। প্রথমে নূরের ভেজা শরীর, ছেলেদের টিজ করা, তারপর সীমান্তের বাইকে উঠে তার কাঁধে হাত রাখা, সব মিলিয়ে সে পাগল প্রায় হয়ে গিয়েছিল। তার মস্তিষ্কের নিউরনগুলো ছিঁড়ে যাচ্ছিল অসহনীয় ব্যথায়। ভেবেছিল তার সানফ্লাওয়ার হয়তো তাকে ফেলে ওই বাস্টারটার সাথে কোথাও চলে যাচ্ছে, তাকে একা ফেলে। সে ভয় পেয়েছিল ভীষণ। তাই তো তখন সে রাগের মাথায় বাইকটাকে ধাক্কা দিল। তবে সে তো তার নূরকে কষ্ট দিতে চায়নি। নূর যখন সীমান্তের কাঁধ থেকে হাত সরিয়েছে, তখনই ধাক্কাটা দিয়েছে সে, যাতে নূর সাইডে থাকা ওই নরম কাদামাটির মধ্যে পড়ে যায়, আর ওই সীমান্ত যাতে বাইক কন্ট্রোল করতে না পেরে এই পিচ ঢালা রাস্তায় মরে যায়। কিন্তু তার সানফ্লাওয়ার যে এতটুকু ব্যথা সহ্য করতে পারবে না, তা তার জানা ছিল না। নূর আলতো করে তার হাত নেড়ে ওঠে, যার স্পর্শ লাগে নিব্রাসের শরীরে। ধরফরিয়ে ওঠে সে। নূর উঠেছে, এতেই তার শরীরে প্রাণ ফিরে আসে। উন্মাদের মতো করে নূরের চোখে মুখে তাকাতে থাকে। গালে হাত দিয়ে আলতো করে ধাক্কা দেয়। নূরের চোখের পাতা নড়ে চড়ে ওঠে। পায়ের আঙুলগুলো সামান্য নড়ে। পিট পিট করে নিব্রাসের দিকে তাকায়। কষ্ট হচ্ছে তার। ঠোঁট ভাঙে, চোখের কার্নিশ বেয়ে গরম নোনা জল গড়িয়ে পড়ে। ওষ্ঠজোড়া নেড়ে কিছু বলতে চাইছে সে, কিন্তু পারছে না। নিব্রাসের বুক ফাটে। নূরের এই কথা বলায় অপারগতা নিব্রাসকে আরও ছিন্ন ভিন্ন করে দেয়। কষ্ট হচ্ছে সোনা? তোমার কোথায় কষ্ট হচ্ছে আমায় বলো, বলো সানফ্লাওয়ার, আমি তোমার সকল কষ্ট দূর করে দিব। সত্যি, শুধু কান্না করো না জান। দেখো তোমার কান্না আমাকে কেমন কষ্ট দিচ্ছে। নূর সামনে নিজের বহু পরিচিত মানুষ পেয়ে আরও ঠোঁট ভেঙে কান্না করে ওঠে। নিব্রাস তাকে থামাতেই পারছে না। কিছু বলতে চাইছে, নিব্রাস আর থামায় না নূরকে। বালিশটাকে আরেকটু উঁচু করে নূরকে হেলান দিয়ে দেয়। নূর একটু উঠে বসতেই নিব্রাস তার দিকে ঝুঁকে বসে। আচমকা নিব্রাসের এমন ঝুঁকে বসায় নূর হতভম্ব হয়েছে বইকি, বরং লজ্জাও পেয়েছে খানিকটা। তবে এই মুহূর্তে লজ্জার তোয়াক্কা করল না সে। নূরের ওষ্ঠ নিব্রাসের কান বরাবর, দূরত্ব নেই বেশি, 1.5 সেন্টিমিটার হবে হয়তো। নূরের উত্তপ্ত শ্বাসে নিব্রাসের গলা আর ঘাড় ছুঁয়ে দিচ্ছে প্রবলভাবে। নিব্রাস বহু কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে। লম্বা একটা শ্বাস টেনে নূরের দিকে তাকালো। সে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলে, তুমি কিছু বলতে চাইছিলে, তাই না? এবার বলো, আমি শুনছি। নিব্রাস যদিও এখনও নূরের অনেক কাছে, তবুও নূর লজ্জা থেকে ভয় বেশি পাচ্ছে। সে একটা ঢোক গিলে বলে, আপনি কিভাবে এসেছেন এখানে, আর সীমান্ত কোথায়?
নূরের এমন কথায় নিব্রাসের এতক্ষণ করা সব পাগলামি উন্মাদনা মুহূর্তে গায়েব হয়ে গেল। দাঁতে দাঁত পিষে চোয়াল শক্ত করল। মুষ্টিবদ্ধ করা হাত নূরের কথায় বধায় আরেকটু মুষ্টিবদ্ধ হলো। তাও নিজেকে কন্ট্রোলে রাখল সে। এই মুহূর্তে সানফ্লাওয়ারের সাথে কিছুতেই রাগারাগি করা যাবে না। নিজেকে শান্ত রাখার জন্য কয়েকবার ঢোক গিলল। ফের নূরের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বোঝানো ভঙ্গিতে বলল, আমি এই গ্রামটা একটু দেখতে এসছিলাম। গাড়ি নিয়ে যখন এই দিকটায় আসছি তখনই কয়েকটা লোককে দেখলাম একটা ছেলেকে ধরে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। পাশেই তোমাকে এই অবস্থায় দেখতে পাই। জ্ঞান ছিল না তোমার, কি করব বুঝতে পারছিলাম না, তাই এখানে নিয়ে আসা। নূর বিশ্বাস করে ফেলে নিব্রাসের কথা, সাথে সাথে জড়িয়ে ধরে নিব্রাসকে। নূরের আচমকা এমন জড়িয়ে ধরায় নিজের ভর হারায় নিব্রাস, তাও নিজেকে সামলে নেয় সে। নূর ছোট্ট ছানার মতো তার বুকে মাথা গুজে মৃদু কম্পায়মান কণ্ঠে বলে, আপনি কেন আরেকটু আগে এলেন না নিব্রাস? তাহলে তো ওরা আমাদের ধাক্কা দিতে পারত না। আপনি কেন এত দেরি করে এলেন? নূরের কম্পায়মান গলা মৃদু কান্নার আওয়াজে রূপান্তরিত হয়। জলে চোখ টইটম্বুর, শার্ট ভিজে যাচ্ছে নূরের চোখের জলে। সে টের পাচ্ছে খুব, তবুও শান্তি। তার সানফ্লাওয়ার তাকে জড়িয়ে ধরছে, তার বুকে মাথা রেখেছে। এখন তার ইচ্ছে করছে সানফ্লাওয়ারকে জড়িয়ে ধরতে। ইচ্ছে করছে সানফ্লাওয়ারের সব ভয় কষ্ট সব কিছু মুছে দিয়ে তাকে সহস্র চুমুতে ভরিয়ে দিতে। নূরের ললাটে, চোখের পাতায়, থুতনিতে, চকচক করা গালে আর আর তার সুমিষ্ট অধর জোড়ায়, সব কিছুতে। নূরের সর্বাঙ্গে সে দখল নিতে চায় তার নামে, যেখানে শুধু তার আধিপত্য চলবে, শুধু তার। নিব্রাস আলতো হাতে নুরিকে জড়িয়ে ধরে, এক হাত তার মাথায় রেখে হাত বুলিয়ে দেয়। তাকে বুকের মধ্যে চেপে ধরা অবস্থায় মৃদু কণ্ঠে বলে, ডোন্ট ওয়ারি জান, দেখো আমি তোমার সাথে, এভরিথিং উইল বি ফাইন, শুধু এভাবে জড়িয়ে ধরে রাখো আমায়। আচমকা নিব্রাসের এমন কথায় নূরের হুঁশ ফেরে। কি করছিল সে এতক্ষণ? এভাবে নিব্রাসকে জড়িয়ে ধরেছিল? নিব্রাসের বুকে মাথা রেখে কেঁদেছে সে? নূর তড়িৎ মাথা ওঠায়, কারেন্ট লাগার মতো নিব্রাসকে ছেড়ে দিয়ে এক ধাপ পিছিয়ে যায় সে। নূরের এমন কাজে নিব্রাস মনে মনে ক্ষুব্ধ হল, তাও কোনো প্রতিক্রিয়া দেখালো না সে। নূর পুরো ঘরটাতে একবার চোখ বোলায়। এতক্ষণ ধরে সে খেয়ালই করেনি এখানে নিব্রাস ছাড়া আরও দুইজন ব্যক্তি রয়েছে। তারা নিশ্চয়ই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে তার এমন কাণ্ড। তার এমন বিহেভিয়ারে কি ভেবেছে কি তারা? নিশ্চয়ই খুব লজ্জাজনক। নূর কাচুমাচু হয়ে গেল, লজ্জায় মাথা নিচু করে হাত পা গুটিয়ে ফেলল। নূরের এমন অবস্থা দেখে নিব্রাস একবার পেছন ফিরে তাকায়। ভদ্রলোক আর ভদ্র মহিলা এখনও তাদের পেছনে দাঁড়িয়ে আছে। নিব্রাস মনে মনে খুব বিরক্ত হলো তাদের ওপরে। ভদ্র নয় তারা, বরং বড্ড অভদ্র, ম্যানারলেস লোক। তারা কি জানে না দুজন মানুষ যখন একসাথে থাকে তাদের একা ছেড়ে দেওয়া উচিত, নাকি তাদের পেছনে এসে এভাবে দাঁড়িয়ে থাকা উচিত? তাদের জন্য সানফ্লাওয়ারকে সে মন মতো জড়িয়ে ধরতে পারেনি। লজ্জায় দূরে সরে গেছে তার সানফ্লাওয়ার। নিব্রাস দাঁত গিজগিজ করতে করতে থেমে যায়। নূর এখনও ভয়ে আছে, তার সামনে এখন কোনো ধরনের রাগ দেখানো যাবে না। ক্রমাগত ঢোক গিলে নিব্রাস রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। সফল হলো কিনা তা জানা নেই, তবে মুখাবয়ব স্থির, একদম আগের মতো। বয়স্ক লোকটি নিব্রাসের দিকে তাকিয়ে একটু হেসে বলল, বউয়ের জ্ঞান ফিরেছে? এত ভালোবাসা বউয়ের প্রতি? নিব্রাস কিছু বলে না লোকটির কথায়, এমনকি বিস্মিতও হয় না। লোকটি প্রথম থেকেই ভেবে বসে আছে নূর তার বউ। অবশ্য লোকটির কথায় তার মনে প্রচুর শান্তি কাজ করে। বউ, নূরই তার বউ হবে। আনন্দের ঢেউ বয়ে যায় নিব্রাসের মনে। মহিলাটি একটা কাপড় নিয়ে নূরের কাছে যায়। নূরের শরীরে এখনও ওই কাদামাটির আস্তরণে ভরপুর জামাটা লেগে আছে। মহিলাটি নূরকে তাড়া দিয়ে বলে, নাও গো বাপু, এটা পরে নাও। আমি শাড়ি পরতে পারি না, নূর শ্রান্ত কণ্ঠে বলে। মরণ, মেয়ে হয়েছ বাপু আর শাড়ি পরতে পারো না? মহিলাটির কথা একটু রুক্ষ ছিল, দেখেই বোঝা যাচ্ছে তাদের এখানে জায়গা দেওয়ায় মহিলাটি খুশি না। নিব্রাসের মেজাজ আকাশ ছোঁয়া। মহিলাটির এমন ভারিক্কি কণ্ঠ মোটেও সহ্য হলো না সে। আবার হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো তার সানফ্লাওয়ারের সাথে এভাবে মেজাজ দেখিয়ে কথা বলা। কিন্তু সে কিছু করবে তার আগে নিজের বউয়ের এমন ব্যবহার ঢাকতে ভদ্রলোকটি নিব্রাসের দিকে তাকিয়ে বলে উঠল, চলুন আমরা বাইরে যাই, ও না হয় আপনার বউকে কাপড়খানা পরিয়ে দিক। নিব্রাস একবার নূরের মুখ পানে তাকায়। ঠিক সে সময় চোখাচোখি হয় দুজনের। নূর নিব্রাসকে যাওয়ার ইশারা দেয়। না চাইতেও নিব্রাসকে এখান থেকে যেতে হয়। বালিশটাকে আরেকটু উঁচু করে নূরকে হেলান দিয়ে দেয়। নূর একটু উঠে বসতেই নিব্রাস তার দিকে ঝুঁকে বসে।
আচমকা নিবরাসের এমন ঝুঁকে বসায় নূর হতভম্ব হয়েছে বইকি, বরং লজ্জাও পেয়েছে খানিকটা। তবে এই মুহূর্তে লজ্জার তোয়াক্কা করল না সে। নূরের ওষ্ঠ নিবরাসের কান বরাবর, দূরত্ব নেই বেশি, 1.5 সেন্টিমিটার হবে হয়তো। নূরের উত্তপ্ত শ্বাসে নিবরাসের গলা আর ঘাড় ছুঁয়ে দিচ্ছে প্রবলভাবে। নিবরাস বহু কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে, লম্বা একটা শ্বাস টেনে নূরের দিকে তাকালো। সে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলে, তুমি কিছু বলতে চাইছিলে তাই না? এবার বলো, আমি শুনছি। নিবরাস যদিও এখনো নূরের অনেক কাছে, তবুও নূর লজ্জা থেকে ভয় বেশি পাচ্ছে। সে একটা ঢোক গিলে বলে, আপনি কিভাবে এসেছেন এখানে, আর সীমান্ত কোথায়? নূরের এমন কথায় নিবরাসের এতক্ষণ করা সব পাগলামি উন্মাদনা মুহূর্তে গায়েব হয়ে গেল। দাঁতে দাঁত পিষে চোয়াল শক্ত করল। মুষ্টিবদ্ধ করা হাত নূরের কথায় বধায় আরেকটু মুষ্টিবদ্ধ হলো। তাও নিজেকে কন্ট্রোলে রাখল সে। এই মুহূর্তে সানফ্লাওয়ারের সাথে কিছুতেই রাগারাগি করা যাবে না। নিজেকে শান্ত রাখার জন্য কয়েকবার ঢোক গিলল। ফের নূরের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বোঝানো ভঙ্গিতে বলল, আমি এই গ্রামটা একটু দেখতে এসছিলাম। গাড়ি নিয়ে যখন এই দিকটায় আসছি, তখনই কয়েকটা লোককে দেখলাম একটা ছেলেকে ধরে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। পাশেই তোমাকে এই অবস্থায় দেখতে পাই। জ্ঞান ছিল না তোমার, কি করব বুঝতে পারছিলাম না, তাই এখানে নিয়ে আসা। নূর বিশ্বাস করে ফেলে নিবরাসের কথা, সাথে সাথে জড়িয়ে ধরে নিবরাসকে। নূরের আচমকা এমন জড়িয়ে ধরায় নিজের ভর হারায় নিবরাস, তাও নিজেকে সামলে নেয় সে। নূর ছোট্ট ছানার মতো তার বুকে মাথা গুজে মৃদু কম্পায়মান কণ্ঠে বলে, আপনি কেন আরেকটু আগে এলেন না নিবরাস? তাহলে তো ওরা আমাদের ধাক্কা দিতে পারত না। আপনি কেন এত দেরি করে এলেন? নূরের কম্পায়মান গলা মৃদু কান্নার আওয়াজে রূপান্তরিত হয়। জলে চোখ টইটম্বুর, শার্ট ভিজে যাচ্ছে নূরের চোখের জলে। নূর নিস্তব্ধ হয়ে বসে আছে খাটের এক কোণে, গায়ে এখনো ওই মহিলার দেওয়া সুতির শাড়িটা। নিবরাস ঘরে এসেছে, দরজাটায় খিল দিয়ে এক পলক নূরের দিকে তাকায় সে। হাঁসফাঁস লাগছে তার, কেমন যেন অস্থিরতা করছে শরীর। আচ্ছা, এটা অস্থিরতা নাকি নিখাত এক উন্মাদনা? সে তার নূরকে, তার সানফ্লাওয়ারকে সারা জীবনের জন্য নিজের করে পেয়েছে, এই জন্য কি এত অস্থিরতা শরীরে? নিবরাস এই অবস্থার নাম জানে না, জানতে চায় না সে। সত্য সবসময় যুক্তির ঊর্ধ্বে থাকে, আর সত্য হল নূর এখন তার হয়ে গেছে, তার বউ। হ্যাঁ, নিবরাস আহমেদ খানের বউ। যেমন করেই হোক হয়েছে, নূর শুধু তার হয়েছে। তার ভালোবাসা, তার সানফ্লাওয়ার এখন তার অস্তিত্বের এক অবিচ্ছেদ্য অংশ, শুধুই তার। আপন মনে বিড়বিড় করতে করতে নিবরাস ধীর পায়ে খাটের কাছে এসে দাঁড়ায়। এতক্ষণ ধরে সানফ্লাওয়ারকে দেখার জন্য তার হৃদয়টা ছটফাট করছিল, যেন বালুকা বেলায় পথ হারানো এক তৃষ্ণার্ত পথিক সে। অবশেষে এখন এক নজর নূরকে দেখার পর তার মনে হচ্ছে যেন শুষ্ক মরুর বুক চিরে হঠাৎ বৃষ্টির মিষ্টি স্পর্শ এসে পড়েছে। এই দেখায় শুধু শান্তি, প্রশান্তি আর অপার পরিতৃপ্তি। নিবরাসের উপস্থিতি নূর আরও আগে টের পেয়েছে। ইচ্ছে করেই সে তাকায়নি তার দিকে। তাকিয়ে কি বলবে সে? আদৌ কি এখন কোনো কথা আছে তাদের? নিবরাসের সামনে দাঁড়িয়ে এক অদ্ভুত লজ্জাবোধে আচ্ছন্ন নূর। সিদ্ধান্ত নেওয়ার সেই মুহূর্তে সে নিবরাসের মতামত নেওয়ার প্রয়োজন মনে করেনি। সময়ের দাবিতে একাই এগিয়ে গিয়েছিল, নিজেই নিয়েছে সিদ্ধান্ত। অথচ নিবরাস তাতে দ্বিধাহীন সম্মতি জানিয়েছিল, শুধুমাত্র কিছু নিরীহ প্রাণ রক্ষার দায়ে। নূরের একদিক থেকে খারাপ লাগা কাজ করলেও যে ভালো লাগা কাজ করেনি এমনটা না। নিবরাসকে সে মনে মনে পছন্দ করত, অথচ নিজের হৃদয়ের অলিন্দে জমে থাকা অনুভূতিগুলো প্রকাশের সাহস কখনোই সঞ্চয় করতে পারেনি। এই নীরব দ্বিধার মধ্যে এখন হঠাৎ করে বিয়েও হয়ে গেল। সে তো আদৌ জানে না নিবরাস কি তাকে পছন্দ করে, নাকি শুধু এই মানুষগুলোকে বাঁচানোর জন্য বিয়ে করেছে। তার ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে হঠাৎ নিবরাস তার কাছে এসে বসে। ধ্যান ভাঙে নূরের। ডাগর ডাগর আক্ষিযুগল তুলে শীতল দৃষ্টি নিক্ষেপ করে নিবরাসের দিকে। নিবরাস তার দিকেই তাকিয়ে, চোখে চোখ মিলিত হলে তৎক্ষণাৎ সে আবার তার দৃষ্টি নামিয়ে নেয়। এভাবে ধরা পড়ায়ও দমে গেল না নূর, আর চোখে আরও একবার নিবরাসের দিকে তাকায়। কি অদ্ভুত, নিবরাস এখনও তার দিকে তাকিয়ে। কি করেছে কি সে? এভাবে তকিয়ে আছে কেন? বউ! হঠাৎ করে পুরুষালী ভারী গম্ভীর কণ্ঠ কানে আসতেই কেঁপে ওঠে নূর। মস্তিষ্ক সহ শরীর কিছুটা অবশ হয়ে আসলো। সে কাঁপা কাঁপা হৃদয়ে ধীরে লয়ে আখিজোড়া তুলে নিবরাসের দিকে তাকায়। একটা চাপা মুগ্ধতা তার দৃষ্টিতে। বউ! এটা যে শুধু একটা শব্দ নয়, এই ডাকটার সাথে মিশে আছে হাজারো দায়িত্ব আর ভালোবাসা।
ভালোবাসা নাকি শুধু দায়িত্ব? যদি দায়িত্বই হয় তাহলে কি নিবরাস জানে এই একটি শব্দ কিভাবে তার হৃদয়ের নিভৃত কোণে এক তরঙ্গের ঢেউ তুলেছে? সে কি জানে এই ডাকের প্রতিধ্বনি তার অস্তিত্বের প্রতিটি শিরায় শিরায় মিশে গিয়ে এক নতুন অনুভূতির জন্ম দিচ্ছে? নূরের এমন উদাসীনতা নিবরাসের মোটেও পছন্দ হল না। নূর উদাসীন কেন? বিয়ে করে কি সে খুশি না? তার মানে কি নিবরাসকে স্বামী হিসাবে পেয়ে নূর খুশি হতে পারেনি? এই জন্যই এমন নিস্তব্ধতা? নিবরাসের যখন হাজারো কুচিন্তার মাঝে ডুবে নিজের রাগ বাড়াতে লাগল, তখনই নূর রিনিয়ে বলে ওঠে, সরি। নিবরাস নিজের ধ্যান থেকে বের হয়। নূরের গলার আওয়াজ পেতেই তার সমস্ত রাগ গায়েব হয়ে যায়। তবে সে যে এতক্ষণ ধরে রাগ পুষছিল তা নূরকে বুঝতে না দিয়ে বলে, সরি কেন? আসলে ওই সময় আমি একাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম, আপনার মতামত নেওয়ার প্রয়োজনও মনে করিনি, তার জন্য। নূরের কথায় নিবরাস মনে মনে কিছুটা হাসল। সানফ্লাওয়ার ভেবেছে সেই বিয়ে নিয়ে নারাজ। সত্যি তার ফুল খুব বোকা, কিন্তু এই বোকামিতেই তো সে মুগ্ধ। এই সরলতাই তো তাকে আচ্ছন্ন করে রাখে সবসময়। এমন নির্ভ্যাল সহজ সরল ভাবই তো নূরকে সবার থেকে এত আলাদা করে তুলেছে, তার কাছে আরও স্পেশাল করেছে। সে বলল, তুমি কি সিদ্ধান্ত নিয়েছে সেটা মেনে আমি বিয়ে করিনি। আমার ইচ্ছে না থাকলে এই বিয়ে কখনোই হতে পারত না। নিবরাসের ভারী কণ্ঠস্বর। নূর ভ্রু কুচকে তাকায়। তাহলে কি নিবরাসের এই বিয়েতে সত্যি ইচ্ছে ছিল? তাহলে কি নিবরাস তাকে না, এখন আর এসব ভাবতে চায় না নূর। এই সব কথা পরেও ভাবা যাবে, এখন সময় নেই। বাবা এখন কি অবস্থায় আছে কে জানে। তার টেনশনে বোধহয় মরে যাচ্ছে। জেসমিন কি একা বাবাকে সামলাতে পারছে? নূর কিছু না ভেবেই নিবরাসকে বলল, আমার ব্যাগটা কোথায়, আপনি দেখেছেন? নিবরাস নূরকে প্রাণ ভরে দেখছিল। নূরের হঠাৎ এমন সিরিয়াস ভঙ্গিতে কথা বলা তার পছন্দ হয়নি। কোথায় নিবরাস এখন তার সাথে কয়েকটা প্রেমময় বাক্য বলবে, তাকে জড়িয়ে ধরে উত্তপ্ত বক্ষ শীতল করবে, তার সময় না দিয়ে নূর ব্যাগ কোথায় তা জানতে চাচ্ছে। মেজাজ খারাপ হলো নিবরাসের। তরতর করে আবার রাগ উঠতে লাগলো। ব্যাগ কোথায় সেটা আমি কি করে বলবো? তোমাকে শুধু রাস্তায় পেয়েছি তাই নিয়ে এসেছি, আর এই ভদ্রলোক সামনে পড়ায় আমাদের ওনার বাড়িতে নিয়ে এসেছেন। গম্ভীর কণ্ঠ নিবরাসের। নূর বুঝল নিবরাস তার উপর বিরক্ত হয়েছে, কিন্তু কিছু করার নেই। এখনো অনেক প্রশ্নের উত্তর সে জানে না, এগুলো জানতে হবে এখন। তবে তার আগে একটা কাজ করতে হবে। নূর মনে মনে শ্বাস নিয়ে কয়েকবার ঢোক গিলে গলা ভিজিয়ে নিল। অতপর নিবরাসের দিকে তাকিয়ে মৃদু কোমল কণ্ঠে বলল, ব্যাগের মধ্যে আমার মোবাইলটা ছিল। বাবার না জানি এখন কি অবস্থা, চিন্তা হচ্ছে খুব। আপনি কি আপনার মোবাইলটা একটু দিতে পারবেন আমায়? নিবরাসের মেজাজ আরও চড়া হলো। বাবা বাবা আর বাবা, বিরক্তিকর। সে এখনও তার সাথে আছে, ঠিক তার পাশে। তার সঙ্গে থাকলে আর বাবার কি দরকার? বাবা তো আর মরে যাচ্ছে না। নিবরাসের মনের গভীরে এক অপ্রকাশিত প্রবল যুদ্ধ শুরু করল। সে নিজের রাগকে সংযত করার চেষ্টা চালালো বারে বারে। সানফ্লাওয়ারের সামনে রাগলে চলবে না, এতে সানফ্লাওয়ার ভয় পাবে, পরে তাকে ছেড়ে চলে যাবে। এটা সে কিছুতেই হতে দিবে না। নিবরাস নিজেকে সংযত করে একটুখানি হাসার চেষ্টা করল। মিথ্যে সে হাসি। পকেট থেকে মোবাইলটা বের করে নূরের হাতে দিয়ে বলল, বাবার নাম্বার জানো? নিবরাসের মুখে বাবা ডাকটা শুনে আশ্চর্য বনে গেল নূর। মনে মনে খুশিও হলো কিছুটা। আলতো হেসে নিবরাসের দিকে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি দিল যে হ্যাঁ জানি। নিবরাস ফোনটা এগিয়ে দেয় নূরের দিকে। নূর মৃদু হেসে ফোনটা হাতে নিলে দেখতে পায় ফোন লক করা। সে সজাগ দৃষ্টিতে তাকায় নিবরাসের দিকে, বলে, পাসওয়ার্ড? নিবরাস হাতের ঘড়িটা খুলতে খুলতে বলে, মাই সানফ্লাওয়ার, সবগুলো ক্যাপিটাল লেটার দাও। এক মুহূর্ত থমকে যায় নূর। তার গলা শুকিয়ে মরুভূমির তপ্ত বালুকণার রূপ ধারণ করেছে। সানফ্লাওয়ার, যাকে নিবরাস আহমেদ খান ভালোবাসে? নূর কিছু বলল না, তবে মনে মনে কষ্ট পেল খুব। মোবাইলটায় বাবার নাম্বার ডায়াল করে ফোন লাগালো সে, কিন্তু ফোন গেল না। একবার, দুইবার, তিনবার সে ব্যর্থ হলো। মনে মনে শান্তির হাসি হাসে নিবরাস। সে জানত এখানে এই পাহাড়ি এলাকায় এক ফোঁটা নেটওয়ার্কও নেই, তাই তো নির্দ্বিধায় ফোনটা সানফ্লাওয়ারের হাতে দিয়েছে। নূর হতাশ হয়ে মোবাইলটা আবার নিবরাসের হাতে দিয়ে দেয়। নিবরাস না জানার ভান ধরে বলল, কথা বলবে না? নূর বসে খাতের এক পাশে হেলান দিয়ে হতাশ কণ্ঠে আওড়ায়, নেটওয়ার্ক বোধহয় নেই, কল যাচ্ছে না। নিবরাস নিজ সাজানো আবেগ দেখায়, মৃদু উদ্বিগ্ন কণ্ঠে বলে, কল করে কথা বলতে পারলে ভালো হতো, অ্যাটলিস্ট উনি টেনশন তো করতেন না। নিবরাসের এমন চিন্তাভাবনা দেখে নূরের মনে প্রশান্তি কাজ করে। মনে মনে বলে ওঠে, আপনি অন্যদের মতো নন নিবরাস। আমি ভেবেছিলাম আপনার হয়তো অনেক ইগো, কিন্তু আপনি তার উল্টো। মানুষের কথা ভাববার শক্তি আপনার আছে। আপনি আমায় ভুল প্রমাণ করে দিয়েছেন।
নূরের আকাশকুসুম ভাবনার মাঝে নিবরাস গিয়ে নূরের পায়ের ওপর শুয়ে পড়ে। আচমকা পায়ে নিবরাসের মাথার স্পর্শ পেয়ে নূর বিস্ময়ে তাকালো তার দিকে। নিবরাসের মাথার স্পর্শে তার শরীর কেমন যেন শিরশির করে উঠল। পাগুলো ভারী হয়ে গেছে ইতোমধ্যে, স্নায়ুগুলো কাঁপতে শুরু করেছে। নিবরাস বুঝতে পেরেছে নূরের অবস্থা। সে নূরের শরীরের কাঁপন টের পাচ্ছে। সে তো এটাই চায়। মনে মনে নিজের সফলতা নিয়ে হাসে নিবরাস, তবে মুখে বলে, তোমাকে আমার সানফ্লাওয়ারের কথা বলেছিলাম। নূরের এতক্ষণের জমে থাকা সব অনুভূতি নষ্ট হয়ে যায় নিবরাসের এই একটি কথায়, সানফ্লাওয়ার। এই সানফ্লাওয়ারের কথায়। কে এই সানফ্লাওয়ার, যার কথা নিবরাসের ঠোঁটের আগায় এসে থাকে? ঠোঁটে, কফি মগে, এমনকি পাসওয়ার্ড পর্যন্ত ওই সানফ্লাওয়ারের নামে। বিরক্ত লাগলো নূরের। সে নিবরাসকে পায়ের ওপর থেকে উঠানোর জন্য মোচড়ামোচড়ি শুরু করে দিয়েছে। নিবরাস নূরের এমন কাণ্ডে মনে মনে হাসে, কিন্তু মুখে গম্ভীর ভাব ফুটিয়ে বলে, রিল্যাক্স, মোচড়ামোচড়ি করো না, আমি শুয়েছি। এখন বলো, সানফ্লাওয়ার কে জানো? নূর নির্বিকার কণ্ঠে বলে, না, জানি না। আমি কি করে জানবো আপনার প্রেমিকাকে? নিবরাস আলতো হাসে। বাম হাতটা বাড়িয়ে নূরের হাতটা আঁকড়ে ধরে ধীরে বুকের ওপর টেনে নিয়ে আসে। চমকায়িত হয় নূর। নিবরাসের হার্টবিটের কত স্পিড, কত দ্রুত বেগে তারা দৌড়াচ্ছে। নিবরাস তার বুকের সাথে আরও জোরে চেপে ধরে নূরের হাত। তারপর বলে ওঠে, চলো, তোমাকে আমার সানফ্লাওয়ারের সাথে দেখা হওয়ার কথা বলি। মনোযোগ দিয়ে শুনবে কিন্তু। নূর এবার আর হাত টেনে আনে না নিবরাসের বুকের উপর থেকে। নূর শান্ত হয়ে বসেছে দেখে নিবরাস বলে ওঠে, এই শুধু গল্প নয়, এটা আমার ভালোবাসা খুঁজে পাওয়ার কথা, আমার অস্তিত্বের গভীরে প্রথিত এক ভালোবাসার সন্ধানের দলিল। যখন একাকিত্ব কাটাতে ঘর ছেড়ে বেরিয়েছিলাম অজানায়, তখন সূর্যের কিরণের মতো সে আমাকে ছুঁয়েছিল। একলা বসে থাকা এক বিমর্ষ সাঁঝবেলায়, যখন নিস্তব্ধতা আর একাকিত্ব আমায় নিঃশেষ করে দিচ্ছিল, তখন সে কোমল কণ্ঠ আমাকে জিজ্ঞেস করেছিল, তোমার কি মন খারাপ, বিগ বয়? সেদিনই সেই ছোট্ট মেয়েটি আমার হৃদয়ের বন্ধ দরজায় প্রথম কড়া নাড়ল। ক্ষতবিক্ষত হৃদয়, যেখানে আমার ক্ষতগুলোকে সবাই এড়িয়ে যেতে ব্যস্ত, সেখানে ওই পুচকে মেয়েটি সেই ঘা স্পর্শ করল। আমার অন্তর্গত ব্যথাগুলো যেন সে নিজের হৃদয় দিয়ে অনুভব করল, যা আগে পৃথিবীর কেউ কখনো করেনি। নিবরাস থামে, আরেকটুখানি আঁকড়ে ধরে নূরকে। গম্ভীর চাপা কণ্ঠে বলে উঠল, মনে আছে তোমার আমাদের প্রথম দেখার কথা? নূরের চোখে ঘুম এসে ভিড় করেছে, তাও তার চোখগুলো বড় বড়। নিবরাস আবার বলে, তুমি সেদিন এক বিষাদময় ছেলের সাথে পরিচিত হয়েছিলে, যার হৃদয় ছিল শূন্যতায় ভরা। তার মাঝে কিছুই ছিল না, না ছিল মায়া, মমতা, আর না ছিল কারোর জন্য ভালোবাসা। সে শুধু মনের মাঝে দুঃখগুলো আপোষে পুষে রাখত। আর তখনই তুমি এসেছিলে নূর, আমার ক্ষতগুলোকে ছুঁয়েছিলে, অনুভব করেছিলে। তুমি ছাড়া এর আগে আমাকে কেউ কখনো জিজ্ঞেস করেনি, তোমার কি মন খারাপ? কেউ জিজ্ঞেস করেনি, প্রয়োজনই মনে করেনি। তুমি সেদিন সূর্যের আলোর মতো আমায় আলো দিয়েছ। নেহাতি তুমি একটা পুচকি মেয়ে ছিলে, কিন্তু তোমার আত্মা ছুঁয়ে ফেলার ক্ষমতা ছিল। আমাদের সাক্ষাতের বেশি দীর্ঘ হয়নি। যখন তোমার বাবা তোমাকে নিয়ে যাচ্ছিল, তখন তুমি নিজের হাতের সূর্যমুখী ফুলটা আমায় দিয়ে বলেছিলে, গুড বাই বিগ বয়, আমাদের আবার দেখা হবে খুব শীঘ্রই। আপনি তাহলে সেই বিগ বয়? জানেন, আমি আপনার খোঁজে এসেছিলাম, আপনিই আসেননি। নূর ঘুম ঘুম চোখ, অবাক কণ্ঠস্বর। নূরের কথায় নিবরাস আলতো হাসে, ক্ষীণ সে হাসি। এই ক্ষীয় হাসি মুখে রেখেই বলে, আমি এসেছিলাম পরদিন সানফ্লাওয়ার, তুমিই আসনি। এত পর আমার ডাক এসে পড়েছিল, আমাকে চলে যেতে হয়েছে। তবে আমি যাওয়ার আগে এই শহরে প্রতিজ্ঞা করেছিলাম, যে করেই হোক সানফ্লাওয়ারকে আমি নিজের করব, একেবারের জন্য। দেখো, আমি আজ তা করেছি। ভাগ্য সহায় হয়েছে, আমি তোমাকে আমার করে পেয়েছি। নিবরাস হাস্যোজ্জ্বল চেহারায় নূরের দিকে তাকায়। নূর আধো আধো ঘুমে হু হু করছে আর বিড়বিড় করে কিছু বলছে। নিবরাস একটুখানি উঠে নূরের মুখের কাছে যায় শোনার জন্য। ও বিগ বয়, হ্যাঁ বিগ তো সানফ্লাওয়ার আমি নিজেই। নিবরাসের মুখে খুশির ঝলক বয়ে যায়। নূরের মাথা সোজা করে বালিশে দিয়ে সে আবার শুয়ে পারে নূরের পায়ের উপরে। মুখ গুজে দেয় নূরের মেদহীন পাতলা উদরে। আষ্টে পৃষ্ঠে নূরের কোমর জড়িয়ে ধরে বিড়বিড় করে বলে ওঠে, ভাগ্য সব মানুষের সহায় হয় না, যখন সহায় হয় না তখন সেটা ছিনিয়ে নিতে হয়।
বাস, সময় কিছুক্ষণ গেল নিব্রাসের নিস্তব্ধতায়। সে এখনো মুখ গুজে আছে নূরের পাতলা উদরে। ক্ষণে ক্ষণে চুমুতে ভরিয়ে দিচ্ছে নূরজে। বাহিরে এখন আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে না, তবে বাতাসের শো শো শব্দ হচ্ছে। মোমের আলো ফুরিয়ে এসেছে, হলদেটে ভাবটা আরেকটু পর কেটে যাবে। নিব্রাস মাথা তুলে একবার নূরের দিকে তাকায়। হলদেটে আলোয় নূর একদম চকচক করছে। নাকের ডগায় ছোট ছোট ঘাম জমেছে, আর নিব্রাসের মনে জমেছে সেই ঘামের জন্য হিংসা। সে হাত বাড়িয়ে সেই ঘাম মুছে দেয়, কিন্তু সে আবার শুতে নিলে কাঁধ থেকে নূরের আঁচল কিছুটা পড়ে যায়। তৎক্ষণাৎ নিব্রাসের চোখ যায় সেখানে। নূরের গ্রীবাদেশীয় নিম্নভাগ স্পষ্ট নিব্রাসের চোখে। নিব্রাস আগুন চোখে সেদিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। অতপর তর্জনী আঙুল দিয়ে ছুঁয়ে দেয় নূরের গ্রীবা। তপ্ত মরুভূমির ন্যায় শুকিয়ে খা খা তার হৃদয়। আগুনে জ্বলছে সব কিছুতে, বাতাস ও গনগনে, জলের দেখা নেই। তৃষ্ণার্ত পৃথিবী যেন পিপাসার চিৎকারে কাঁদছে, শুধু অপেক্ষায় এক প্রাণদায় বাড়ি ধারার। নিব্রাসের গলা শুকিয়ে কাট কাট। নূরকে এমন উন্মুক্ত দেখে অধৈর্য হয়, সে বোকা নয়। নূরের কাঁধ থেকে সরে আসা শাড়ির আঁচল সে এক টানে সরিয়ে ফেলে। উন্মুক্ত হয় নূরের সম্পূর্ণ বক্ষ আর উদর। নিব্রাস কিছুক্ষণ কাতর চোখে তাকিয়ে থাকে নূরের লতানো পাতলা শরীরটার দিকে। বাঁকা হেসে হিসিয়ে বলে, পারফেক্ট।